সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি আপনি যে বিষয়ে কাজ করেন সেই জায়গাতে দিতে চাই। চা শ্রমিকদের উপর কাজ করেন, আপনি চা বাগানে কাজ করেন। এই চা শ্রমিকদের তো প্রথমত আমি ওই জায়গায় নৃতাত্ত্বিক জায়গায় যেতে চাই। তাদের মধ্যেও তো বিভিন্ন বর্ণ গোষ্ঠী আছে, সেই জায়গায় দিয়ে যদি আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। যে আসলে চা শ্রমিক যারা এখানে এসেছে, বিশেষ করে সিলেট অঞ্চলে 1854 সালে বলা হয় যে সিলেটের অদূরে মালুনির ছড়া চা বাগান প্রথম প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকেই বাণিজ্যিকভাবে চা আবাদ শুরু হয়। এবং এখানকার যে শ্রমিকরা তারা কিন্তু কেউ এদেশীয় নয়, তবে এদেশীয় বলা যাবে না, তখন তো আসলে পুরো ভারতবর্ষে এক, আসাম সহ সব পুরাটে ভারতবর্ষ। এবং ওখানে যারা শ্রমিক তাদের মৌখিক তথ্যের ভিত্তিতে যেটা জানা যায়, তারা এসেছে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন আসাম, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মাদ্রাজ, এই সমস্ত অঞ্চল থেকে এসেছে। এবং তারা এখন যদিও আমরা তাদের আদিবাসী বলছি না, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে চিহ্নিত করছি। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিহ্নিত করার যে কিছু উপাদান, সেটা হচ্ছে যে তাদের গায়ের রং কেমন, নাক কেমন, এবং তারা কিন্তু বলা হয় আদি অস্ট্রাল জাতির অন্তর্ভুক্ত। কেননা কারণ আদি অস্ট্রাল জাতির লোকদের সঙ্গে তাদের দৈহিক গঠনের মিল আছে। যেমন তাদের বেশিরভাগ আদি অস্ট্রেলিয়া কি এই আমাদের ভারতবর্ষের এই যে জায়গাগুলোর কথা আপনি বললেন, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, সেদিকে সেই জায়গায় তাদের অবস্থান ছিল এবং তারা ওখান থেকে এসেছে। এবং তাদের মতোই তাদের যেমন নাক চ্যাপ্টা বা চোরা হয়, গায়ের রং কালো, মাথার চুল ঢেউ খেলানো, এবং তারা উচ্চতা মাঝারি থেকে খাটো হয় ওরকম। তো ওই দৈহিক গঠনের মিল থেকে বলা হয় যে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পর্যায়ে পড়ে। এবং আমি গবেষণায় দেখেছি যে চা শ্রমিক হিসাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে তাদের সংখ্যা প্রায় শতাধিক হবে। এবং তাদের মধ্যে যেমন উড়িয়া, রেলি, কল, গড়, মির্জা, 100টি গোষ্ঠী আছে, 100টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এবং তারা তো এসেছিল তাদের মৌখিক তথ্যের ভিত্তিতে যেটা জানা যায় যে তাদেরকে ব্রিটিশরা মূলত এনেছে, এবং এনেছে একটা মিথ্যা প্রলোভন দেখিয়ে। এবং যারা এসেছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা জাতি, এবং তাদেরকে নাকি বলা হয়েছিল যে তোমরা এখানে খুব খারাপ অবস্থায় আছো অর্থনৈতিকভাবে, তো এমন একটা জায়গা আছে ওখানে এক ধরনের গাছ আবিষ্কৃত হয়েছে যেটাকে নাড়া দিলে পয়সা পড়ে। আচ্ছা, ওই মিথ্যা কথা বিশ্বাস করেছে তারা, যেহেতু তারা নিরুপায় ভেবেছে হ্যাঁ হতেই পারে। আর তখন আজ থেকে প্রায় 200 বছর আগে কেউ বললে হয়তোবা বিশ্বাস করার মতো যুগ ছিল তখন। তারা এসে তো দেখলো আসলে ওখানে তো একটা জঙ্গলাকীর্ণ পরিবেশ, এবং তাদেরকে বাধ্য করা হয়েছে চা বাগান প্রতিষ্ঠার ক্ষেত্রে এই জঙ্গল কেটে চা গাছ রোপণ করা। এবং আজ অবধি তারা আছে, এবং তাদের কিন্তু সেই অর্থনৈতিক অবস্থার কথা যদি বলা হয় খুব একটা পরিবর্তন নেই। অর্থাৎ 200 বছর আগে যেরকম অর্থনৈতিক দুরবস্থায় ছিল এখনো কিন্তু ঠিক সেই রকমই আছে, তেমন কোনো উন্নয়ন তাদের নেই। এবং অনেকটা শুধু ভোটের সময় ভোট দিতে পারে এ একটা অধিকার, আর মৌলিক অধিকার বলতে যেটা বোঝায় যে সে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এগুলো খুব একটা তারা পাচ্ছে না। আর মজুরির কথা যদি ধরেন, বলা হয় যে সরকার 2009 সালে একটা নিয়ম করেছিল যে 72 টাকা দৈনিক মজুরি দিতে হবে, 72 টাকা। কিন্তু এটিও কিন্তু সকল বাগানে দেয়া হচ্ছে না। যেমন বাগানের মধ্যে আবার 3 ক্যাটাগরির চা বাগান আছে। আচ্ছা, একটা হচ্ছে এক ক্যাটাগরি বাগানে, মানে এই শ্রেণীতে কারা আছে? এই শ্রেণীতে হচ্ছে যে বাগানের ভিত্তিতে নাকি? এটা হচ্ছে উৎপাদনের ভিত্তিতে। যে চা বাগান বাৎসরিক উৎপাদন প্রায় 1,80,000 কেজি, তার হচ্ছে এক ক্যাটাগরি। আর বি ক্যাটাগরি হচ্ছে 1,04,000 কেজি, সি হচ্ছে 27,000 কেজি। এক ক্যাটাগরির চা বাগানের মালিকরাই কিছু কিছু ক্ষেত্রে 72 টাকা দিচ্ছে, কিন্তু অন্যান্য বি এবং সি তারা কিন্তু উৎপাদন কম হচ্ছে এই দোহাই দিয়ে 72 টাকা দিচ্ছে না। কারণ আপনি ধরেন 72 টাকায় যদি দেয়, এই দুর্মূল্যের বাজারে একজন মানুষ কিভাবে সে বেঁচে থাকবে সেটি আসলে খুব চিন্তার বিষয়।
যেখানে চা বাগানের বাইরেই মজুরি অনেক টাকা, হ্যাঁ। যদি সাধারণ কৃষিকাজ হয়। না, কৃষকদের মজুরি কিন্তু কোথাও আপনার 400 টাকার নিচে নেই জি। বর্তমানে। হুম। এখন চা বাগানে যারা কাজ করে সেটি যদি আপনি কৃষকের সঙ্গে তুলনা করেন, সেক্ষেত্রেও কিন্তু তুলনা করার মতো নয় তাদের মজুরি। এবং সেদিকে কিন্তু সরকারের যে একটা খুব একটা তদারকি আছে হয়তো, এটা তো যুগের পর যুগ হয়ে আসছে। যুগের পর যুগ, এবং তারা 1854 সাল যদি ধরেন প্রায় 170 বছর হুম। হয়ে গেছে তারা আসছে, এবং তারা কিন্তু আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বিরাট একটি অবদান, চা শিল্প চা রপ্তানি। তারা কাজ করে যাচ্ছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু চা বাগান শ্রমিকদের অনেক অবদান আছে, তারাও কিন্তু যুদ্ধ করেছে। কিন্তু তাদের কিন্তু এই অর্থনৈতিক দুর্দশা কিংবা তাদের শিক্ষার পরিবেশ তৈরি করা কিংবা চিকিৎসা ব্যবস্থা, বিশুদ্ধ পানি, এগুলো কিন্তু কোনো কিছুরই সুব্যবস্থা। ক শ্রেণীতে 72 টাকা, তারপরে খ গতে আরো কম। সেই জায়গা থেকে তাদের চা শ্রমিকদের জীবনযাপন কিভাবে তারা করছেন, তাদের সন্তানরাও আছে, তাদের বেড়ে এখন ওঠা। তাদের আসলে ওই যে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাস যদি চিন্তা করেন, তারা সকালে বেশিরভাগ চা শ্রমিকরা, কারণ 72 টাকা দিয়ে সে কি করবে, এবং ওখানে কিন্তু পরিবার পরিকল্পনার যে বিষয় সেটি কিন্তু খুব ব্যাপকভাবে নেই, এবং একটি চা শ্রমিকদের কমপক্ষে 4-5 জন সন্তান পাবেন ছেলে মেয়ে মিলিয়ে। এবং এগুলো সকালবেলায় দেখা যায় বেশিরভাগ চা শ্রমিক এক মগ গরম চা, এবং সেটি কিন্তু চিনি নেই, বেশিরভাগ চা শ্রমিক লবণ চা পান করেন, এবং রাতের বেলা যে ভাতটুকু থাকে সেটি ভিজে রাখেন, আমরা যেটা পান্তা ভাত বলি, ওই সেটা খেয়ে তারা কাজে চলে যায়। এবং তাদের কিছু যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু যে খাবারের তালিকা আছে, যেমন বুলতা যে চাক, সেখানে তাদের যে কিটগুলো আমি দেখেছি তারা সেগুলো খায়। এবং কাঁকড়া, বিশেষ করে চা বাগানে বিভিন্ন ছড়া আছে প্রবাহিত, এবং যে ছড়ার পানি দিয়ে তারা সমস্ত পানির চাহিদা পূরণ করে, কারণ তারা মাছ খাওয়া কিংবা মাংস খাওয়া সেই সামর্থ্য কিন্তু তাদের নেই। এবং তারা এক ধরনের নিজেরা খাবার উদ্ভাবন করেছে, সেটা হচ্ছে ওই যে চায়ের কচি পাতা তারা খুব এই কেটে শাকের মতো খুব কুচি কুচি করে কেটে সেটির সঙ্গে ওই সামান্য চাল কিংবা আলু যদি থাকে, সেটি দিয়ে এক ধরনের লাড্ডু তৈরি করে তারা, সেটি খায়। এবং আমি এক ডাক্তারের সঙ্গে আলাপ করে দেখেছিলাম, উনি বলছেন যে এটি পুষ্টিকর, যেহেতু চায়ের কচি পাতা সেটি দেহের জন্য ভালো, আর সঙ্গে ওই কাঁঠালের বিচি কিংবা চালের গুঁড়ো কিংবা চাল দিয়ে তারা তৈরি করে। এই হচ্ছে তাদের মানে নিজেরা টাকা দিয়ে কেনা ছাড়া এমনিতে যে খাদ্য তারা আহরণ করতে পারে নিজেদের মানে বসতের বাড়ির আশেপাশে। এবং আপনি যেটি বললেন যে 72 টাকা চলা খুব দুষ্কর, এই যে তারপর সেই 72 টাকার চা বাগানে তো সবাই কাজ করার সুযোগ পায় না, নিচে আরো আছে খ এবং গ। এবং তারা কিন্তু ওই 32-40 টাকা দিচ্ছে এখন। আর যেটি যে পার্শ্ব আয়, যেমন গরু কিংবা ছাগল পালন করা, সেটি কিন্তু চা মালিকরা করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? যে তাদের চা বাগানের ক্ষতি হতে পারে, এই জন্য পার্শ্ব আয় তাদের খুব একটা নেই। যেমন হাঁস মুরগি পালন, এগুলো খুব সীমিত, এবং বলে দেওয়া হয় এগুলো যেন বাগানে না বেরোতে পারে, এই সব মিলিয়ে। এবং তাদের যে ধর্মীয় যে রীতি ছিল, বেশিরভাগই হিন্দু, তাদের সনাতন ধর্মাবলম্বী তারা, এবং তাদের কিন্তু মৃতদেহ পুড়িয়ে ফেলার একটা রেওয়াজ আছে ধর্মীয় দৃষ্টিতে। কিন্তু আপনি চা বাগানে দেখবেন যে এখন মৃতদেহ আর পোড়ায় না, তাদের সবারই কবর দেয়। কেন দেয়? যে এখানে চা কাঠ পাবে কোথা থেকে, এবং চা মালিকরা তো তাদের কাঠ দেবে না, এই জন্য তারা কিন্তু এখন বেশিরভাগই কবর দেওয়ার দিকে ঝুঁকেছে। তাদের স্বাস্থ্যের দিকে মালিকদের কোনো নজর থাকে না। আপনার দেখেন প্রত্যেক চিকিৎসার কথা যদি বলি, প্রত্যেক চা বাগানে কিন্তু সরকারি আইন আছে, 1977 সালে যে রুলস একটা আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক চা বাগানের 1 মাইলের মধ্যে একটি স্কুল থাকতে হবে, এবং প্রত্যেক চা বাগানে একটি স্বাস্থ্য কেন্দ্র থাকবে, হাসপাতাল, একটা ছোটখাটো হাসপাতাল। কিন্তু বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে না হাসপাতালে, এবং প্রয়োজনীয় যে ওষুধপত্র কিংবা চিকিৎসক, শিক্ষিত MBBS
সমপর্যায়ের চিকিৎসক সেটা কিন্তু নেই ওখানে। মানে সরকারি আইন আছে থাকতে হবে প্রত্যেক চা বাগানে, সেটা নেই। এবং কেউ যদি যায় পরিদর্শনে তখন হয়তো যদি আগে থেকে টের পায় তারা সেই ব্যবস্থা করে, কিন্তু তা না হলে বেশিরভাগ চা বাগানেই নামমাত্র একটি হাসপাতালের মতো একটি ঘর আছে, সেখানে ভালো ডাক্তার নেই। দেশি মালিক বিদেশি মালিক দুই ক্ষেত্রে একই অবস্থা, অনেক তো কর্পোরেট কোম্পানিও আছে চা বাগান, যেমন ডানকান, ফিনলে এগুলো আছে, কিন্তু এগুলো সুবিধা একটু ভালো। আমাদের দেশীয় মালিক যারা আছে ব্যক্তিগত মালিকানা তাদের চেয়ে কিছুটা ভালো, কিন্তু সেটাও কিন্তু আপনি ওই যে না কাঙ্ক্ষিত না। এবং তারা এখনো কিন্তু নব্য দাসেই বলতে পারেন। এবং একটা চা শ্রমিক কখনোই ম্যানেজারের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা। এবং সেটি তাদের রুলস আছে, যেমন পঞ্চায়েত বাবু আছে একজন, তারপর সহকারী ম্যানেজার আছেন, তারপরে ম্যানেজার। এবং ম্যানেজারের সামনে তাদের যাওয়া অর্থ হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির চেয়ে আরো কঠিন। আচ্ছা। যে তার সঙ্গে দেখা করা, তার সঙ্গে সরাসরি দেখা করে একজন শ্রমিক বলবে তাদের কোনো অভাব অভিযোগ, সেটা কিন্তু এখনো প্রচলিত। এবং আপনি দেখবেন যে চা বাগানের ম্যানেজারদের যদি বাংলো দেখেন, এটা তো একটা রাজপ্রাসাদের মতো, আর পাশে চা শ্রমিকরা যেখানে থাকে আকাশ পাতাল ব্যবধান। এবং তাদের যে ট্রেডিশন আছে যে চা শ্রমিকরা ম্যানেজারকে ডাকবেন বড় সাপ সম্বোধন, তার স্ত্রীকে ডাকবেন ম্যাম সাপ, ট্রেডিশন। এবং সহকারী ব্যবস্থাপক যিনি তাকে ডাকবেন ছোট সাপ, ছোট বাবু, ছোট সাপ। আর তার স্ত্রীকে ডাকবেন বিবি সাপ। আর বাবু যিনি, আর তৃতীয় ধাপ যিনি, ওই বাবুকে বাবু ডাকেন, আর তার স্ত্রীকে ডাকেন ঠাকরাইন। ঠাকরাইন শব্দটা ঠাকুর রাইন থেকে ঠাকরাইন উচ্চারণ করে। হ্যাঁ, এই হচ্ছে ট্রেডিশন। এবং ব্যবস্থাপক কিংবা সহকারী ব্যবস্থাপক যারা, তাদের চোখের দিকে তাকিয়ে কিন্তু চা শ্রমিকরা কথা বলতে পারে না, ওই হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলে। তারপর তো যে তাদের তো ভূমির উপরও তাদের কোনো অধিকার নাই, জমি নেই। আমরা মাঝখানে দেখছিলাম যে ওখানে আমাদের অর্থনৈতিক অঞ্চল করার জন্য সিদ্ধান্ত হলো, তখন একজন আন্দোলন হচ্ছিল। এবং কোনো চা বাগানে কোনো চা শ্রমিক যদি কোনোভাবে সে অর্থনৈতিকভাবে একটু সবল হয়, তার কিন্তু কোনোভাবে সে একটুকরো ভূমি কিনতে পারবে না। ভূমির মালিকানা নেই কিন্তু চা শ্রমিকদের কোথাও কোনোভাবেই। এই যে তাদের পশ্চাৎপদতা, এবং আপনি দেখেন যে মাদক দ্রব্যের ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আমরা মানুষকে নিরুৎসাহিত করছি, কিন্তু চা বাগানে কিন্তু ভিতরে অবাধে চলছে সেটি। এবং তাদেরকে ভুলিয়ে রাখার জন্য, হ্যাঁ, ভুলিয়ে রাখার জন্য, তারা যেন সংঘবদ্ধ না হতে পারে, তাদের অধিকারের ব্যাপারে যাতে তারা সোচ্চার না হতে পারে। এই যে আপনি বললেন যে মাদক নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতার কথা বলা হয়, তাদেরকে নিরুৎসাহিতের কথা বলা হয় যে মাদক সেবন করা, কিন্তু সেখানে অবাধে হচ্ছে। এবং তাদের যেটা তাদের মৌলিক অধিকারের বিষয়ে যারা যেন তারা জাগ্রত না হতে পারে, দাবি নিয়ে সামনে না আসতে পারে, সেই জন্য তাদেরকে ভুলিয়ে রাখার বিষয়টা আপনি বলছিলেন। কিন্তু আমরা এই মে দিবস বা বিভিন্ন বিষয়ে শ্রমিকদের অধিকারের কথা বলি, কিন্তু সার্বিকভাবে কিন্তু চা শ্রমিকদের অধিকারের কথাটা ওইভাবে উচ্চারিত হয় না। না, এই তো আমরা যেমন মাদক দ্রব্যের, সেটা কিন্তু নজরদারি নেই চা বাগানের ভিতরে। এবং তারা কিন্তু নিজেরাই প্রত্যেক ঘরে ঘরে বলা যায়, কিংবা একটি পাড়াতে কমপক্ষে একটি ঘরে হলেও মদ তারা নিজেরা প্রস্তুত করছে। এবং তাদের মদ, যে দুটো মদের নাম আমি পেয়েছি, পচায় মদ এবং হারিয়া মদ, এবং সবাই পান করে। বিশেষ করে আপনার যারা জঙ্গল পরিষ্কার করে কিংবা নর্দমা পরিষ্কার করে, তারা কিন্তু ওই কাজ করার শুরুতেই সেটি পান করে, খেয়ে নেয়। এবং বাগান থেকে ফিরে এসে অবসন্ন দেহ, ঘরে ভালো খাবার নেই, কি করবে, অনেকটা এটি ভোলার জন্য তারা সেটি পান করে। এবং তারা কিন্তু আন্দোলন করেছে অনেকবার পূর্ব থেকেই, কিন্তু কোনো আন্দোলনই সফল হয় নাই। এবং সবচেয়ে যেটি বড় আন্দোলন ছিল 1921 সালে, সেটা ছিল স্বদেশ প্রত্যাবর্তন আন্দোলন, ফিরে যাওয়া। এবং তারা কিন্তু বলা হয় যে প্রায় 20 থেকে 25 হাজার শ্রমিক রেল লাইন ধরে হাঁটা শুরু করেছিল। এবং পথের মধ্যে বোধহয় প্রায় 5-6 হাজার শ্রমিক মারা যায়। এবং শেষ পর্যন্ত তারা চাঁদপুর গিয়ে পৌঁছায়। এবং ওখান থেকে যখন তারা কলকাতায় জাহাজে যাবে, তখন জাহাজ মালিকরা তাদেরকে বিনা ভাড়ায় তুলতে রাজি হন নাই। এবং তখন হয়তো ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে তারা লিয়াজু করে তাদের উপরে কিন্তু
গুলিবর্ষণ করা হয় এবং অনেক শ্রমিক মারা মারা যায় যান। এবং বাকিদের ফেরত পাঠানো হয় প্রত্যেক চা বাগানে, আবার রেল লাইন ধরে ফেরত পাঠানো হয়। এবং তারপর থেকে কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু তারা এখন আর নিরুৎসাহিত, ওরা ভাবে যে আর কি হবে, মানে এই যে, এবং মানে কোনো স্বপ্ন নেই তাদের। তাদের স্বপ্ন নেই, এবং তাদের স্বপ্ন একটি যে হ্যাঁ, তার যে সন্তানটি আজকে জন্ম নিল সে একদিন চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করবে, যাই পায় সেটাই তার আর সে সে আবার মানে মানে তার সন্তানও কুলি হবে। হ্যাঁ, কুলি হবে। এবং আপনি দেখেন ওই যে কুলি, এই নামটাই তো একটা দাস পর্যায়ে এখনো কিন্তু টোটাল সমগ্র চা বাগান শ্রমিকদের বা চা বাগানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে কিন্তু কুলি হিসেবে সম্বোধন করা হয়। এবং কুলিও তো একটা দাবিয়ে রাখার বা দমিয়ে রাখার একটা প্রচেষ্টা। এবং আপনি প্রত্যেক চা বাগানের চা শ্রমিকরা নানান রোগে তারা জর্জরিত, কিন্তু যেমন বিশেষ করে বিভিন্ন চর্মরোগ। কেন হয় সেটা হচ্ছে বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ, এবং চা বাগানে যে কীটনাশক ঔষধ দেওয়া হয় সেটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া, ওই অ্যাজমা কিংবা চুলকানি, জন্ডিস, তারপরে যে মানে নিয়মিত মদ্যপান এবং বিশুদ্ধ পানি কিন্তু নেই। ওই যে আপনি বলেন যে ছড়ার পানি। এবং আপনি যদি সকালবেলায় কখনো যান, আমি দেখবেন যে ছড়ার পাড়গুলোতে মলমূত্র ত্যাগ সহ ওখানে নেমে তারা আবার সেটি পরিষ্কার করছে, ওখান থেকে খাবার পানি নিচ্ছে। মানে এটি আপনার অবিশ্বাস্য মনে হবে বর্তমান এই আধুনিক সভ্য যুগে আমরা যদি চা বাগানের দিকে তাকাই, মানে এটি অবিশ্বাস্য। আমি অবাক হয়েছি যে প্রত্যেক চা বাগানে কিন্তু ওদের একটি মন্দির আছে, এবং মন্দিরের পাশে একটি ওই টিন শেডের দেয়ালবিহীন একটা জলসাঘর, এটির নাম হচ্ছে গোল। এবং আমি ভেবেছিলাম হয়তো সেটি চা বাগানের মালিক কিংবা চা বাগান প্রশাসন করে দিয়েছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি যে বেশিরভাগ শুধু ভূমিটা ব্যবহারের বন্দোবস্ত দিয়েছে, কিন্তু এর টাকা বেশিরভাগটাই হয়তো প্রশাসন সামান্য একটু টাকা দিয়েছে অনুদান হিসেবে, কিন্তু বেশিরভাগ টাকাই কিন্তু তারা চাঁদা দিয়ে ধরেন স্বল্প মজুরি থেকে চাঁদা দিয়ে সেটি করেছে। অনেক ধরনের নাচ যেটি আছে, এবং এর মধ্যে যেটি আমি খুব অভিভূত হয়েছিলাম, একটি নৃত্যের নাম আছে হাড়িয়া নৃত্য। হাড়িয়া বলতে সেটা হচ্ছে হাড়িয়া মদ খেয়ে তারা বাগানের ময়লা আবর্জনা নর্দমা যারা পরিষ্কার করে, তারা হাড়িয়া মদ খেয়ে সেটি করে। এবং সেটি কিভাবে করে, এবং সে সেই মতো করে সাজসজ্জা সে নেয়, একটা কোদাল হাতে নেয়, একটা হাফ প্যান্ট পরে, সে একটা গেঞ্জি পরে, একটা কালো চশমা দিয়ে সে অভিনয়ের মাধ্যমে সেটি দেখায়, কাজটা সে উপস্থাপন করে। এবং আমি অবাক হয়েছিলাম তারা বেশিরভাগই অশিক্ষিত, তো তারা কিভাবে তারা উপস্থাপন করছে। এবং হতে পারে প্রতিবাদ হতে পারে, আরেকটা হচ্ছে যে তারও যে পারে অশিক্ষিত আধুনিক ভাবে উপস্থাপন, এখানে একটি প্রমাণ। তারপর ধর্মীয় নৃত্য একটি আছে দেখলাম যে শিব নৃত্য আছে এবং চড়ক আছে। এবং শিব নৃত্য একজন শিবের মতো সেজে তার পার্বতী দ্বারা, এবং পুরো তাদের প্রণয় প্রেম ধ্বংসাত্মক রূপ, এবং পুরো একটি নাট্য কাহিনী তারা আপনার গীতিনাট্য বলা যায়, কিন্তু এটি কিন্তু স্বরচিত বা কেউ লিখে রাখেননি, মুখে মুখে তারা অভিনয়টা পরম্পরায়, এবং এত সুন্দরভাবে উপস্থাপন করে। এবং আপনি জানেন সেই কারণে ওই মঞ্চ তৈরি করা তাদের সুযোগ নেই, তারা জলসাঘরটাকে নেয় ব্যবহার করে এবং একবার আধুনিক মঞ্চের মতো সেটি তৈরি করে। আমি একটু বিরতিতে যাবো আসলে ভাই, সেটা জানতে চাই এই যে বছর, এই যে প্রায় মানে 180 বছরের মতো তারও বেশি সময় ধরে তারা এভাবে আছেন, সেই জায়গা থেকে বলা যে কতদিন আর, হ্যাঁ, এবং তার জন্য এই যে আমরা এত আধুনিকতার কথা বলছি, শ্রম আইনের কথা বলছি, আমরা বিভিন্ন রকম আমরা আমাদের পোশাক শ্রমিকদের কথা নিয়ে আন্দোলন হয়েছে, তাদের পক্ষে ন্যূনতম মজুরির কথা বলছি, কিন্তু এই যে একটা বৃহত্তর আমাদের একটা রপ্তানি পণ্য চা, সেখানে যে শ্রমিকরা তাদের নিয়ে আমাদের উচ্চারণ এত ক্ষীণ কেন সেটা, এবং সেখান থেকে মানে সরব হওয়ার ব্যাপার আছে, তাদের অধিকার তাদেরকে দেওয়ার ব্যাপার আছে, এগুলি নিয়ে কাজ হচ্ছে কিনা, কতটুকু কাজ করা দরকার, কোন কোন জায়গায় কাজ করা দরকার। শুধু মানে তারা তো সোচ্চার হতে পারছেন না আপনি বলছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ বাইরের যারা কাজ করছে, যারা
আমাদের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আদায়ের জন্য কাজ করছে, এরকম কোনো সংগঠন আছে কিনা? আপনার চা শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার জন্য কিংবা তাদের কিন্তু কয়েকটি সংগঠন আছেন, যেমন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন একটা আছে, যেটি শ্রীমঙ্গলে তাদের সদর দপ্তর আছে, কিংবা বাংলাদেশীয় চা সংসদ নামে একটি আছে। কিন্তু এখন আপনার তাদের নির্বাচন হয়, কিছু প্রতিনিধি নির্বাচিত হয় বটে, কিন্তু যেটা আসলে খুবই দুঃখজনক, তারা এসে হয়তো তাদের কিছু সুযোগ সুবিধা পেয়ে তারা সার্বিক সকল শ্রমিকদের বিষয়টা হয়তো আর ভাবছেন না ওইভাবে। এটা একটি কারণ হতে পারে। আরেকটি কারণ আমি যেটি আমার কাছে মনে হচ্ছে যে এমন হতে পারে যে তাদের শ্রম বেশি ভাগ এইভাবে যদি করে তাহলে তাদের মুনাফা বেশি হবে চা মালিকদের, সেই কারণে হয়তো তারা কোনোভাবে প্রভাবিত করছে কিনা সরকার উচ্চ পর্যায়ের কারোর সঙ্গে। তা না হলে আপনি অবাক হবেন যে এত বছর হয়ে গেল, এবং আমরা কিন্তু বলবো না যে তারা বিদেশ থেকে এসেছে, যদিও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, কিন্তু তারা যখন এসেছে তখন কিন্তু পুরাটাই একই দেশ, একই ভারতবর্ষ। সেই হিসাবে কিন্তু বলা যাবে না যে তারা অন্য এলাকার মানুষ, তাদের বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত নয়। আর এখন তো তারা এখানেই তাদের অবস্থান এখানে, এবং অনেক বছর ধরে, এবং এখানে তো এমনি তারা থাকছে না। আমাদের অর্থনৈতিক ভাবে এগিয়ে নেওয়ার পিছনে বিরাট একটি অবদান আছে, এবং চা শিল্প আপনি যদি চিন্তা করেন যে এখন দেশি চায়ের চাহিদা দিন দিন বাড়ছে, স্থানীয় চাহিদা অনেক বেড়েছে। এবং আমি যেটি শুনেছি যে বাংলাদেশ এখন খুব একটা আর হয়তো 1-2 বছর রপ্তানি করতে পারবে কিনা সন্দেহ আছে। কেন? কারণ দেশের ভিতর অনেক চাহিদা, এবং এইভাবে যদি চলতে থাকে আপনার যে চা শ্রমিক তারা যদি সুযোগ সুবিধা না পায়, ভালো। এখন আমি চায়ের চাষও তো সেই পঞ্চগড় পর্যন্ত চলে গেছে, এবং ইদানিং যেটি আমাদের চা শিল্পের জন্য হুমকির বিষয়, সেটা হচ্ছে এখন যে চা বাগানগুলো শহর এলাকার কাছাকাছি, নগরায়নের কারণে, যেমন আপনি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে যেটি হয়েছে, এবং ওখানে কিন্তু এর আশেপাশে চা বাগানগুলো এখন শ্রমিক সংকটে পড়ে গেছে ইতিমধ্যেই। কেন? তারা ওখানে এসে কাজ করে, যে ওখানে 72 টাকা দৈনিক, আর ওখানে তারা দৈনিক 400-500 টাকা পাচ্ছে। এটাই কিন্তু আপনার ভাবনার বিষয়, যে মজুরি যদি সমন্বয় না করা হয়। তারপরে বিশুদ্ধ পানির প্রচন্ড অভাব ওখানে, এবং নিয়ম হচ্ছে যে প্রত্যেক চা বাগানে কিন্তু অন্তত টিউবওয়েল থাকবে প্রত্যেক পাড়ায়, যেখানে শ্রমিকরা বসবাস করছে। সেটাও কিন্তু খুব একটা দেখা যায় না। এবং ইদানিং যেটি পরিলক্ষিত হয় আপনার ওই শহর এলাকার কাছাকাছি এগুলো সরকারের বিভিন্ন নির্দেশনা মানার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ চা বাগানে কিন্তু শহর এলাকার বাইরে দুর্গম এলাকায়, আপনার যেমন মৌলভীবাজারে প্রায় 95টি চা বাগান সবচেয়ে বেশি। ওখানে কিছু কিছু চা বাগান আছে আপনি হাঁটা ছাড়া কোনো পথ নেই, কিংবা ওই ম্যানেজারদের হয়তো বিশেষ জিপ আছে, সেগুলো দিয়ে যায়, কিন্তু আপনি নরমাল গাড়ি ওখানে যাবে না, বাস যাবে। এই জায়গাটা একটু বলি যে ওখানে পুরুষ এবং নারীর মজুরি বৈষম্য আছে কিনা? হ্যাঁ, ওখানে পুরুষ, এবং আমরা সবচেয়ে যে প্রধান কাজ চা পাতা উত্তোলন, সেটা কিন্তু নারীরা করে, এবং ওখানে কিন্তু তাদের পরিশ্রম বেশি বলে তাদের পারিশ্রমিক বেশি সেটি কিন্তু নয়। এবং 3 ধরনের কাজ মূলত চা পাতা উত্তোলন নারীরা করে, ফ্যাক্টরিতে কাজ করে যেখানে চা তৈরি করা হয়, আবার কিছু আছে কীটনাশক ছিটানো, গাছের চারা রোপণ, গাছের বীজ উৎপাদন, এই হচ্ছে কাজগুলো। এবং বিশেষ করে ম্যানেজার, সহকারী ম্যানেজার, তাদের বাসায় কাজ করা, এই হচ্ছে 5-6 ধরনের কাজের ধরন আছে, এবং প্রত্যেক কাজের মজুরি কিন্তু একই, ওই হিসাবে দেওয়া হয়। কিন্তু একটা অপশন আছে নারীদের ক্ষেত্রে, যে যদি সে চা পাতা দৈনিক যদি সে বেশি উত্তোলন করতে পারে, সেক্ষেত্রে তাকে একটু বেশি হয়তো টাকা দেওয়া হয়, কিন্তু সেটা সেই নিয়ে কিন্তু আবার অনেক বিষয় আছে, যেমন যে মাঠে পরিদর্শন করে তার পদ হচ্ছে বাবু, হ্যাঁ, এবং মানে মাঠের সুপারভাইজার যেটা হচ্ছে বাবু, এবং তার নিচে যে আছে সেটা হচ্ছে
চা শ্রমিক প্রতিনিধি, তাকে বলে পঞ্চায়েত সর্দার। হ্যাঁ, তার সঙ্গে বাবুর একটি লিয়াজও হয় এবং হয়তো একটু ভাগাভাগি হয়। সেক্ষেত্রে দেখা গেল কি যে পঞ্চায়েত সর্দার একটা ধমক দিলেও চা শ্রমিক আর কিছুই বলবে না, কিন্তু তার একটি ভয় হচ্ছে কি যে তাকে ছাঁটাই করে দিতে পারে। হ্যাঁ, এবং সবার কাজ কিন্তু স্থায়ী নয়, কিছু কিছু আছে স্থায়ী, কিছু আছে অস্থায়ী। এবং আপনি দেখেন সারা বাংলাদেশে শিশু শ্রম নিষিদ্ধ, কিন্তু চা বাগানে কিন্তু শিশু শ্রম নিষিদ্ধ নেই, কাজ করছে। এবং কেউ আপনি মানে আমি অবাক হই, সবাই অবাক হবে যে এই যেন বাংলাদেশের ভৌগোলিক সীমার ভিতরে একটি বিচ্ছিন্ন দ্বীপ, মানে ওখানে তদারকি কিংবা নজরদারি দেখভালটা নেই, মানে কেউ উদাসীন, সবাই উদাসীন। এবং আপনি যদি একজন পর্যটক হিসাবে যান কিংবা গবেষক হিসাবে যান, তারা কিন্তু এখন আর কথা বলতে চায় না। সে জায়গা থেকে আমরা মে দিবস নিয়ে যে আলোচনাটা মানে মানে চা শ্রমিকদের দাবির ব্যাপারটা, এবং তারা যে তাদের ঘাম দিয়ে তাদের শ্রম দিয়ে আমাদের একটি রপ্তানি, এখন বললেন যে মানে স্থানীয় পর্যায়ে চাহিদা বেড়েছে, সেইটা যোগান দিচ্ছে, তাদের ব্যাপারে আমাদের সচেতনতাটা তৈরি করতে হবে। তাদের আন্দোলনের ব্যাপার না, তাদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, সেটা দেওয়ার বিষয়ে সোচ্চার হতে হবে সরকারকে, এবং যে মালিক পক্ষ আছে, চা সংসদ বলছেন, সবাইকে এই ব্যাপারে আন্তরিক হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।